শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ভূমিকম্প ও তার কারণসমূহ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখি যে ভূমিকম্প কাকে বলে। আমরা আগে জেনে নিই যে ভূমিকম্প কাকে বলে। প্রাকৃতিক কারণবশত পৃথিবীর কঠিন ভূত্বক সময়ে সময়ে ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে ওঠে, এই কম্পনকে ভূমিকম্প বলে। তাহলে প্রাকৃতিক কারণবশত আমাদের এই পৃথিবীর কঠিন ভূত্বক সময়ে সময়ে ক্ষণিকের জন্য হঠাৎ যে কেঁপে ওঠে, এই কম্পনকে বলা হয় ভূমিকম্প। আবার অন্যভাবে আমরা বলতে পারি যে ভূ অভ্যন্তরের এই বিপুল শক্তি দ্রুত মুক্ত হবার সময় যে ভূপৃষ্ঠের যে প্রবল ঝাঁকুনি বা কম্পনের সৃষ্টি হয়, এই কম্পনকে ভূমিকম্প বলে। আশা করি ভূমিকম্প কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। এবার চিত্রে এই ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্রটা তোমরা দেখে নাও। তোমরা ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র বা তার তরঙ্গ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এই যে ভূমিকম্প সৃষ্টির জন্য এক ধরনের তরঙ্গের সৃষ্টি হয়। তোমরা এই যে তরঙ্গ আকারে এই যে তোমরা দাগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভূমিকম্পের তরঙ্গ। এটা কেন্দ্রের থেকে উৎপত্তি লাভ করে চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ে। তোমরা চিত্রে এটা দেখতে পাচ্ছ। এই ভূমিকম্প কেন্দ্র এই তোমার কেন্দ্র থেকে উৎপত্তি লাভ করে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে। এবারে চিত্রে দেখো এই ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে। এই পৃথিবীর ভূ অভ্যন্তরে কোন একটি স্থান থেকে তো ভূমিকম্পের উৎপত্তি হয়। আমরা সবাই জানি যে পৃথিবীর অভ্যন্তরে যে কোনো একটা স্থান থেকে কিন্তু ভূমিকম্পের উৎপত্তি হয়। যে স্থান থেকে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়, সেই উৎপত্তি স্থলকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। যে স্থান থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়, এই উৎপত্তি স্থলকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। এবং এই কেন্দ্র থেকে এই লম্বালম্বি ভাবে ভূপৃষ্ঠের এই যে উপরিস্থ যে স্থান যে বিন্দু, এই বিন্দুকে বলা হয় ভূপৃষ্ঠের এই যে সোজাসুজি এই উপরিস্থ যে বিন্দু, এই বিন্দুকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। এই ভূমিকম্প দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু ভূকম্পন শক্তিও হ্রাস পায়। যত কেন্দ্রের কাছাকাছি থাকবে তত ভূমিকম্প প্রবল হবে, তার দূরত্ব যত বেশি দূরে যাবে তত ভূমিকম্পের শক্তি সেটাও কিন্তু ভূকম্পনের শক্তি কিন্তু হ্রাস পেতে থাকে। যত কেন্দ্রের কাছাকাছি থাকবে তত তার শক্তি প্রবল থাকবে, আর যত দূরে যাবে তার শক্তি ভূমিকম্পের শক্তি কিন্তু হ্রাস পেতে থাকে। এই ভূমিকম্প কিন্তু খুব স্বল্প সময় স্থায়ী হয়। আশা করি তোমরা ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র সম্পর্কে একটা ধারণা পেয়েছো। এই ভূমিকম্পের এই উৎস এবং তীব্রতা নির্ধারণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রকে কিন্তু বলা হয় ভূকম্পন লেখ বা সিসমোগ্রাফ। এই ভূমিকম্প কোথা থেকে উৎপত্তি লাভ করছে এবং তার তীব্রতা নির্ধারণের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রের নাম ভূকম্পন লেখ বা সিসমোগ্রাফ। তাহলে ভূকম্পন যন্ত্রের নাম কি তোমরা অবশ্যই জানতে পেরেছো। এবার আমরা ভূমিকম্পের কারণগুলো নিয়ে আলোচনা করি। এবার দেখো ভূমিকম্পের কারণগুলো কি কি। এর প্রধান প্রধান কারণগুলো হলো ভূ আন্দোলন, ভূপাত, শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি, তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূগর্ভস্থ চাপের হ্রাস, হিমানি সম্প্রপাত, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত,
ভূ অভ্যন্তরে ভূপৃষ্ঠস্থ জলের প্রবেশ, পাত সঞ্চালনের ফল, ভূগর্ভস্থ আগ্নেয় পদার্থ, গুহা বা খনির ভাঙন। ভূমিকম্পের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো ভূ আন্দোলন। আকস্মিক ভূ আন্দোলনের ফলে ভূকম্পন সংঘটিত হয়। তারপর খেয়াল করো ভূপাত। উঁচু পর্বত গাত্র বেয়ে যদি বিশাল একটা শিলাখণ্ড ভূপৃষ্ঠে পতিত হয়, তার ফলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে। ভূপাতের ফলেও ভূকম্পনের সৃষ্টি হয়। এবার খেয়াল করো শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি। কোনো কারণে পৃথিবীর অভ্যন্তরে বড় রকমের যে শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূকম্পনের সৃষ্টি হয়। এই চ্যুতি ঘটার ফলে ভূত্বকের কোনো স্থান উঁচু হয়ে ওঠে, আবার কোনো স্থান নিম্ন দিকে বসে যায় বা নিচের দিকে বসে যায়। এই সময় চ্যুতির তলে প্রবল ঘর্ষণের সৃষ্টি হয় এবং এই ঘর্ষণের ফলে কিন্তু ভূকম্পনের সৃষ্টি হয়। তাহলে কোনো কারণে ভূ অভ্যন্তরে যদি বড় রকমের শিলাচ্যুতি হয় বা শিলাতে ভাঁজের সৃষ্টি হয়, তার ফলে ভূকম্পনের সৃষ্টি হয়। এবং এই ভাঁজের ফলে বা এই চ্যুতি ঘটার ফলে ভূত্বকের কোনো অংশ উপরের দিকে উঠে যায়, আবার কোনো স্থান নিচে বসে যায়। এর ফলে ভূকম্পনের সৃষ্টি হয়। আশা করি তোমরা শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টি এটা বুঝতে পারছো। এবার খেয়াল করো তাপ বিকিরণ। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয় এবং এর ফলে কিন্তু ভূকম্পনের সৃষ্টি হয়। আবার কোন বিজ্ঞানীরা মনে করেন যে কোন বিজ্ঞানীর মতে পরিচালনের মাধ্যমে উত্তাপ তরঙ্গ সৃষ্টি করে পৃথিবীর অভ্যন্তরীণ তাপ বিকিরণ করে এবং এর ফলেও ভূকম্পনের সৃষ্টি হয়। এরপরে খেয়াল করো ভূগর্ভস্থ বাষ্প। ভূগর্ভস্থ বাষ্প ভূ অভ্যন্তরে নানা কারণে কিন্তু বাষ্পের সৃষ্টি হয় এবং এই বাষ্প যখন বৃদ্ধি পায় তখন এই বাষ্প বেরিয়ে আসার জন্য ভূপৃষ্ঠের নিম্নভাগে ধাক্কা দেয় এবং যত সময় না বেরোতে পারে বা মুক্ত হতে পারে তত সময় কিন্তু ভূকম্পন সৃষ্টি হয়। আশা করি তোমরা ভূগর্ভস্থ বাষ্প বুঝতে পেরেছো। এবার খেয়াল করো ভূগর্ভস্থ চাপের হ্রাস। অনেক সময় ভূ অভ্যন্তরে চাপ হ্রাস পেলে ভূ অভ্যন্তরে কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়। তার ফলে ওই তরল পদার্থ নিম্নের দিকে নামতে থাকে, তার ফলে ভূ অভ্যন্তরে কম্পনের সৃষ্টি হয়, যার ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই চাপ হ্রাস পাওয়ার ফলে কি হয়, ভূ অভ্যন্তরে কঠিন পদার্থ কিন্তু তরল পদার্থে পরিণত হয়। তখন ওই তরল পদার্থ নিচের দিকে নামতে থাকে, তার ফলে ভূত্বক কেঁপে ওঠে। এবার খেয়াল করো হিমানি সম্প্রপাত। কখনো কখনো বিশাল বরফখণ্ড উঁচু পর্বত গাত্র বেয়ে ভূপৃষ্ঠে পতিত হয় এবং তার ফলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূকম্পের সৃষ্টি হয়। আশা করি তোমরা হিমানি সম্প্রপাত বুঝতে পেরেছো। আজকে ক্লাস এই পর্যন্ত। পরবর্তী কারণগুলো সামনের ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।